তন্ত্রের দুটো পার্ট, আমি আবার বলছি, দুটো পার্টের মধ্যে একটা যেটা তুমি বলছো সেটা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে যে প্রয়োগগুলো ছিল সাধনা করার জন্য। আমি প্রথমেই বললাম যে সাধনা যখন আমরা করছি তখন যদি সব সাধনা, এখন সব সাধনা করা ইল্লিগাল। এখন তুমি সব দেহ পাওয়াটাই সব থেকে বড় কঠিন। তুমি যদি করছো সেটা ভারতীয় মতে জায়গাটা, মানে ভারতীয় এই অনুযায়ী জায়গাটা এটা বেআইনি। তো প্রথমত জায়গাটা যদি জায়গাটা তোমাকে সেটা পেতে হয় তাহলে তুমি তো ইলিগাল কাজ করছো। তো আমি লিগালিটির পার্টটা আগে আসছি। আমি একটা নর্মাল জিনিস বলছি, এই কিছুদিন আগে পর্যন্ত হাতাচোড়া বলে একটা জিনিস যেটা অ্যাট্রাকশনের জন্য ব্যবহার করা হতো, খুব আমরা ওয়েবসাইটে দেখতাম বিক্রি হতো, সেই জায়গাটা কিছুদিন আগে সেটাকেও ইল্লিগাল বলা হয়েছে, সেটা এখন লিগাল না। জিনিসটা কি? এটা একটা এমন একটা, এটা একটা জঙ্গলে একটা জিনিস পাওয়া যায়, একটা গাছ, বিশেষত জড়িবুটি বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, জোড়ায় হয়। এই জিনিসগুলো এখন ইল্লিগাল হয়ে গেছে। আচ্ছা, তো কি হয়ে গেছে, জায়গাটা তো পাওয়া যাচ্ছে না। তো দ্বিতীয় পার্ট যে পার্টটা হচ্ছে, তাহলে কি তন্ত্র সেগুলো করা যাবে না? আমরা তন্ত্রের আবার ফার্স্ট থেকে শুরু যদি করি, যে সেখানে হচ্ছে তনুভাব। আমাদের শরীর, মায়ের প্রত্যেকটা অঙ্গ থেকে এক একটা তন্ত্রের সৃষ্টি, 51টা পীঠ থেকে 51টা তন্ত্র হয়েছে। এবং আমরা সৃষ্টিতে দেখি কামাখ্যা জনি পড়েছে মায়ের, সেখান থেকে সৃষ্টি হয়েছে, আমরা সবটা সেখান থেকে শুরু হয়েছে। তো শুরুতে আবার সেই তনুভাব, যদি জায়গাটা তনু থাকে, শরীর থাকে, আর কিছু লাগে না, শ্বাস প্রশ্বাসটা দিয়েও তন্ত্র প্রয়োগ করা যায়। সেখানে যে জায়গাটা কম, যখন আমরা 2026-এ এসেছি, কমার্শিয়ালাইজ হয়েছে, তখন জিনিসপত্রের প্রয়োজন প্রচুর বেড়েছে। সেখানে জায়গাটা এখন তুলনামূলকভাবে যে জিনিসগুলোর বর্ণনা আমরা বইতে পাই, পুঁথিতে পাই, সেটা কিন্তু কমার্শিয়ালাইজ, বইটা লেখাই হয়েছিল কমার্শিয়ালাইজ করার জন্য। মানে সেটা কবে লেখা হয়েছে? সেটা পরবর্তীকালে যারা লিখেছে, যে বইগুলো আমি দেখি বা যেগুলো বাজারে পাওয়া যায়, আমার কোনো বইগুলো অনুযায়ী আমি সেই বইগুলোকে কোনোটাতেই আমার মনে হয় যে ভিত্তিহীন। কারণ আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে তন্ত্রের যে বইগুলো, যে কটা বই বাজারে আছে, হ্যাঁ, সেগুলোতে নর্মালি কিছু মন্ত্র দেওয়া আছে, কিছু এমন কিছু জিনিসপত্র লেখা আছে যে জিনিসগুলোর অস্তিত্বই পাওয়া যায় না, এবং সেইগুলো দিয়ে যে তারা কিছু মানুষ উপকৃত হচ্ছে আমি অন্তত দেখিনি। আচ্ছা, এবারে দ্রব্যের যে গুণ, দ্রব্যের গুণ প্রচুর আমি মানছি, কিন্তু সেই দ্রব্যটা তো প্রপারলি শোধন করতে হবে। কাউকে তুমি হার্ম করে, যে আমরা একটা গাছের শিকড়ের কথা বলছি, এত ডিপলি আমরা যাচ্ছি না, একদম একদম পাড়ার রাস্তার মোড়ে মোড়ে গাছের শিকড় বিক্রি হচ্ছে, প্রচুর লোক পড়ে। আজকে একটা লজিক তোমাকে আমি বলি, যে সেই গাছের শিকড়টা পড়ে যে মানুষটার কাজ হবে, কি করে হবে, কেন হচ্ছে না? একটা গাছের শিকড় কিন্তু প্রচুর ক্ষমতা, কিন্তু সেই গাছটার যে তুমি শিকড় সংগ্রহ করবে, প্রথম শর্ত হচ্ছে সেই গাছটা মারা যাবে না। আচ্ছা, সে যদি মারা গেল তাহলে তোমাকে এনে দেবে কি করে? তাকে পূজা করতে হয়, সেই পূজা করে তার থেকে শিকড়টা সংগ্রহ করতে হয়, এবং নির্দিষ্ট তিথি আছে, যে তিথিতে সেই শিকড়টায়, সেই গাছে সর্বাধিক সে শক্তি সঞ্চয় করে রাখে। আচ্ছা, মানে গাছ শক্তি সঞ্চয় করছে। হ্যাঁ, প্রকৃতি আলটিমেটলি তুমি যদি দেখো জায়গাটা, তুমি মাটির উপরের বৃক্ষ, বৃক্ষ আর মাটির যে সম্পর্ক, সেটা দিয়ে পুরোপুরি জায়গাটা শক্তি এবং সঞ্চয় এবং তারপরে বিনাশ দুটোই হয়। আচ্ছা, তুমি একটা অ্যাবান্ডেন্ট একটা জায়গা, একটা তুমি কংক্রিটের বাড়ি ফেলে রাখো, কিচ্ছু করতে হবে না, জাস্ট ফেলে রাখো, মাটি সেটাকে খেয়ে নেবে। ধ্বংস করছে তো কে করছে, কিভাবে করবে? কোনো গাছ করবে। তো তার মধ্যে সেই শক্তিটা তো আছে, সে একটা বিল্ডিংকে, পুরো একটা কংক্রিটের বিল্ডিংকে ধূলিসাৎ খেয়ে গিলে ফেলতে পারে। আছে, আমরা দেখেছি বহু শহরে এখন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, আবার জঙ্গল হয়ে গেছে। তো যেটা ছিলাম, যে এই যে শিকড় সংগ্রহ করছে, এত শিকড় আসছে, এই শিকড়গুলো আজকে আমি একদম নর্মাল বলছি, মানে আমি যারা ওখানে সেলার, যারা বায়ার, আমি যাচ্ছি না, বাট যারা তুলছে, তারা খাওয়া দাওয়া করে, স্নান না করে কি করে যাচ্ছে আমরা জানি না। হ্যাঁ, তারা গিয়ে গাছটাকে উপরে নিয়ে আসছে, কারণ আমি দেখেছি গাছগুলো গোটা গোটা থাকে। আচ্ছা, উপরে নিয়ে আসছে, তো একটা গাছ উপরে নিয়ে আসার পরে সেই গাছটা বিক্রি করছে, সে তার পেটের জ্বালায় করছে, কিন্তু সেইটা পরে কি তোমার মনে হয় যে সেই গাছ কি কাজ দেবে? শুদ্ধাচারটা দরকার প্রথমত, এবং এর পরের যে পার্ট, যে ধারণ করছে, তাকেও তো শুদ্ধাচার থাকতে হবে। তোমাকে একটা ডক্টর একটা মেডিসিন দিল, সেই মেডিসিনটা নেওয়ার ক্ষমতা তোমার শরীর থাকতে হবে। তো তোমার এজ কি দেখে একটা মেডিসিন প্রেসক্রাইব করে, তোমার এজ, তোমার কোনো রকম
সেই রিলেটেড মেডিসিন নিয়ে কোনো কিছু প্রবলেম আছে কিনা দেখা হয়। তো যে ধারণ করছে তার কতটা লিমিটেশন আছে, সে ধারণ করতে পারবে কি না সেটা কে বুঝবে, মানে সেটা কিভাবে যে বোঝা যায়? দেবে তাকে তো দেখে দিতে হবে, সেটাই তো, যে তার শরীরটা শুদ্ধ আছে কিনা। প্রত্যেকটা জিনিসের রিচুয়ালস আছে, সেই রিচুয়ালস গুলো ওই জন্যই গুরুর প্রয়োজন। আচ্ছা, ওই জন্যই গুরুর প্রয়োজন। আমরা দেখছি জায়গাটা যে বিভিন্ন রকম এখন যে টাইপের গুরু যেটা হয়েছে, যে কমার্শিয়ালাইজ হয়ে গেছে, যে কিছু জিনিস আমাকে মন্ত্রটাও কিনতে হচ্ছে। তো আমি বারবার বলি জায়গাটা গুরুর যদি আমরা সম্মান করছি, গুরু মানে জায়গাটা আমার মনে হয়েছে সে হচ্ছে জায়গাটা মহাদেব। আচ্ছা, এবং এই মহাদেবের মানে এক কথা হচ্ছে সদাশিব বলি তো আমরা গুরুদেবকে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, আমরা তিনটেই আমরা বলছি, ব্রহ্মাও বলছি, বিষ্ণু বলছি, মহেশ্বর বলছি। আর তাকে আমরা ওই জায়গায় দেব, তো সেইটা কাউকে দেখে দুদিন ভালো লাগলো, হ্যাঁ, তো সেইটা না। গুরু সবসময় আমার মনে হয় যেটা আমি যে প্রসেসটা বিশ্বাসী সেটা হচ্ছে যে আদেশ হতে হবে, মহাদেবের আদেশ হতে হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মহাদেবকে তুমি গুরু বলে মেনে চলো, ঠকবে না। যেভাবে আছো ভালো, যেভাবে আছো তার থেকে বেটার হবে, খারাপ হবে না। কিন্তু আমি যেটা দেখি যে গুরু করে সর্বনাশ হয়ে যাচ্ছে মানুষের। কেন? তার কিছু অলংকার, তার কিছু ভালো জিনিস দেখছে, যেটা দেখে সে লোভিত হয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে তার কাছে, সেটা সেইভাবে ভাবে বলে। কিন্তু জায়গাটা সে আলটিমেটলি কিভাবে তাকে দেবে? আচ্ছা, ধরো যদি কেউ একজন সত্যি তন্ত্র সাধনা করতে চায় বা এই ধরনের সাধনায় যেতে চায়, এরকম শুনেছি যে বলা হয় যে তারা নাকি যারা সত্যিকারের মন থেকে চায় তাদের কাছে নাকি তারা নিজে থেকেই নাকি গুরুর সন্ধান পেয়ে যায়, বা গুরু। এখানে আমি একটু অ্যাস্ট্রোলজির পার্টটা বলবো। অ্যাস্ট্রোলজিতে এই জায়গাটা যেটা আমি অ্যাস্ট্রোলজিটা নিয়ে পড়েছি বলে জায়গাটা করি বলে রেগুলারলি, যখন আমার কাছে একটা চার্ট আসে তো 90% ক্ষেত্রে যারা এই তন্ত্র সাধনা করেছে বা করবে তাদের চার্টে বেশ কিছু সিগনিফিকেন্ট জায়গা থাকে। ঠিক আছে, কোন কোন ঘর? ফার্স্ট হচ্ছে জায়গাটা তার লগ্ন, সে রিসিভ লগ্ন হচ্ছে জায়গাটা আমাদের শরীর, আর চন্দ্র হচ্ছে মন। তো মন আর দেহকে অ্যালাইন করতে হবে, তনুকে জিততে হবে। একটা সাধনা করতে গেলে সবাই কি করতে হয়, তুমি যে আসনে বসে আছো, যে জায়গাটা বসে আছো সেই আসনে তোমাকে কিন্তু বসতে হবে। আসনটাকে জিততে গেলে তোমার শরীরটাকে তোমার কন্ট্রোল থাকতে হবে, শরীরটার সাথে সাথে তারপরে মনের কন্ট্রোল। তো এই যে সাধনার পার্টটাতে যাওয়ার আগে আমাকে সংযম শিখতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে জায়গাটা সাধনার জন্য চার্টটা যদি সাপোর্ট করছে নাকি করছে না দেখতে হবে। যদি জায়গাটা আমার চার্টে এই লগ্নে বা জায়গাটা সপ্তমে বা দশমে বা একাদশে কোনোভাবে কেতু কানেক্ট করছে, তাহলে সেই ক্ষেত্রে তার গুপ্তবিদ্যা হবেই হবে। সে গুপ্তবিদ্যা আগে করে এসছে, যদি তার দশমে থাকে তাহলে সে আগে করেছে। সাধনা একজনের হয় না, ঠকতে হয়, জানতে হয়, তারপরে জায়গাটা গিয়ে মাছ টান দেন, এতটাই তো ইজি জিনিস না। তো সাধনার জন্য তার যে আধারটা প্রস্তুত হয় সেটা পূর্ব জন্ম ধরে হয়, কয়েকটা জন্ম ধরে তার সাধনার জায়গাটা তৈরি হয়। তো এই সাধনায় সাধক যে দীক্ষা নেবে সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত, তার কর্ম অনুযায়ী সে কিন্তু তার গুরু পাবে। তো তারপরেও যে জায়গাটা আমরা সব জায়গাটা তো ঈশ্বর ঠিক করে রেখে, তাহলে আমরা কি করছি? আমরা এটা করব শিক্ষা নিয়ে নিজের কর্মটাকে ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, যদি আমরা মহাভারতের পাঠটাই যাই প্রসঙ্গে, তাহলে সেখানে তুমি যদি দেখো যে পঞ্চপাণ্ডব কৃষ্ণকে বিশ্বাস, কৃষ্ণের কথাই চলছে, সারথি তিনি, তাদেরকে জেতাচ্ছে, তিনি তো ঈশ্বর, তিনি এদেরকে জেতাচ্ছে, আবার একজনকে হারাচ্ছে। দেখছি আমরা কারোর সন্তানকে মারছেন, আবার কারোর সন্তানকে বাঁচাচ্ছেন, সবটাই তো তিনি করছেন। তাহলে অর্জুনের কি রোল, বাদবাকি লোকগুলো কি রোল প্লে করছে? প্রত্যেকটা পার্ট যদি আমরা দেখি তাহলে জায়গাটা আমাদের যে শরীর, ভালো আর মন্দের পার্টটাকে আমাদের দর্শন আমরা পাবো, সেটাকে মেলাতে হবে। সেটাই গুরুর কাজ, সে গুরু মিলিয়ে দেবে।